দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হচ্ছে 24তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী 2025। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 22 ডিসেম্বর পর্যন্ত। বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে বিজয় বইমেলা 2025। প্রতিদিন দুপুর 2:30 থেকে রাত 9টা এবং ছুটির দিন বেলা 11টা থেকে রাত 9টা এই সময়ে বইমেলা চলবে 22 ডিসেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। আমি শুনছি ছেলেটা তোকে ভালোবাসে, কিন্তু তুই ভালোবাসিস না। কিন্তু এটা তো নিশ্চয়ই আসল ঘটনা না, পুরো ঘটনাটা কি বল। ঘটনাটা খুলে বলো, তাহলে আমার একটু টেনশন কমবে। তুমি তো আছো সব সময় তোমার টেনশন কমানো নিয়ে। আমার উপর দিয়ে যে কি যায় সেটা কখনো বোঝার চেষ্টা করেছো? এটা তুমি কি বললে? আমি কি বোঝার চেষ্টা করি না? না করো না। নিজে কিভাবে শান্তিতে থাকবা সব সময় সেই চেষ্টাই করো। স্বার্থপর মানুষ একটা। রাত 9:30 থাকছে একক নাটক। আপনি অনুমতি ছাড়া আমার বুবুর ছবি কেন আঁকছেন? সত্যি করে কোন তো, আমার বুবুরে কেমনে চিনেন? কল্পনায় দেখা মানুষ সামনে কিভাবে চলে আসলো? আমাকে পরিতে চোখে দেখতে পাই না, এরকম একটা মাহিয়া রেখে বিয়ে করবো কত? আপনি তো বেশ সুন্দর করে কথা বলতে জানেন, আবার ছবিও আঁকেন বেশ সুন্দর। আমি তো চোখে দেখতে পাই না, মানে আমি জন্মান্ধ। গাছ কি বলে? গাছ বলে আপনাদের বিবাহ হবে না। তুমি একটা মন্ধ মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে, আমরা সেটা মেনে নেবো? আমি তো চাইলেই মেয়েটাকে তোমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিয়ে আসতে পারতাম, আমি তো তা করছি না। মেয়েকে বড় জায়গায় বিয়ে দেওয়ার দুঃস্বপ্নটা পাপতেন। এটা জানো জানো ছেলে দেখে বিয়ে দিয়ে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি অভিনেতা, নাট্য নির্দেশক এবং নাট্যদল নাট্যতীর্থের দলপ্রধান তপন হাফিজ। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি এবং খুবই সুখবর আমাদেরও শুনে আসলে ভালো লাগছে যে অনেকদিন পর একটি নাট্য উৎসব হতে চলেছে, যেটা 19 ডিসেম্বর থেকে শুরু হবে এবং চলবে 26 ডিসেম্বর পর্যন্ত। এই নাট্য উৎসবটি আয়োজন করেছে আপনাদের নাট্যদল নাট্যতীর্থ। তো সবকিছু মিলিয়ে নিশ্চয়ই এখন বেশ ব্যস্ততা একটা যাচ্ছে। হ্যাঁ, খুব এটা শুনি। আমরা আসলে মানে প্রতি 3 বছর পর পর আমরা ফেস্টিভ্যাল করি আমাদের দলের। আমরা 10-এ করেছি, 13-এ করেছি, 16-তে করেছি, 19-এ করেছি। 22-এ আমরা করতে পারিনি করোনার কারণে, বিশ্বের মানে মন্দা ভাব ছিল। 25-এ আবার সেই 3 বছর পর তারিখ এসেছে, এবার আমরা করার চেষ্টা করছি। এবারও খুব যে স্বাভাবিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা করতে পারছি তাও নয়। আমরা সবাই জানি যে এখন যে সময়টা যাচ্ছে সবার জন্য একটু চ্যালেঞ্জেরই বিষয়। তো আমরা এবার আয়োজন করেছি আমাদের নবীন প্রবীণ নাট্যমেলা। এই 8 দিন ব্যাপী নাটকের উৎসব। আমরা আশা করি যে মানুষ খুবই আনন্দের সঙ্গে আমাদের এখানে অংশগ্রহণ নাটক দেখতে আসবে এবং 8 দিন ব্যাপী এই আয়োজনে 8টি নাট্যদল অংশগ্রহণ করছে নবীন প্রবীণ নাট্যমেলা 2025-এ। এই যে সিলেকশন ক্রাইটেরিয়াটা, যে কোন কোন নাট্যদল এই নাট্য উৎসবে অংশগ্রহণ করবে, এটা কেমন ছিল আসলে, কিভাবে করেছেন আপনারা? এটা হচ্ছে আসলে আমরা সবসময় বিষয়ভিত্তিক নাট্যমেলা বা উৎসব করে থাকি। আমরা যেমন 13-তে করেছি পঞ্চদশের পঞ্চদিন। আচ্ছা, সেখানে 5 দিনের উৎসব ছিল, 5টি নাটকেরই সবার 49 করা ছিল। আমাদের এখানে 50তম প্রদর্শনী করেছে। আমরা 16-তে আবার সুন্দরী নাট্যমেলা করেছি। আচ্ছা, বিষয়ভিত্তিক ছিল, নারীদেরকে বেস করে সব সুন্দরী নাটক ছিল। কমলার সুন্দরী, ভেলুয়ার সুন্দরী, রূপচাঁদ সুন্দরী, আমিনার সুন্দরী, এরকম 6 দিনে 6টি সুন্দরী নাটক ছিল।
তারপর 19-এ আমরা করেছি 17 রজনী নাট্যমেলা। আচ্ছা, এখানে 6 দিনব্যাপী নাটক উৎসব ছিল, প্রত্যেকটি নাটকে 99 করা ছিল। আমাদের এখানে 100তম প্রদর্শনী করেছে দারুণ। সবাই। এবার আমরা ভাবছি যে নতুন কি বিষয় নিয়ে আসলে উৎসব করলে মানুষকে বা নাট্যময় দর্শককে কোথাও একটু আনন্দ দেওয়া যাবে, তখন আমরা বেছে নিয়েছি নবীন প্রবীণ নাট্যমেলা। এই উৎসবে আমাদের প্রবীণ যে আমাদের ডিরেক্টর আছে, নির্দেশক আছেন, যারা আমাদের পথিকৃৎ, তাদের 4টি নাটক আছে এই উৎসবে। আর আমরা যারা পরবর্তী প্রজন্মে এসে ডিরেকশনের কাজ করছি, আমাদের 4টি নাটক আছে 4টি দলের। আচ্ছা, আমি একটু নাট্য দলগুলোর নাম বলি। জি, তীরন্দাজ রেপার্টরি, আরণ্যক নাট্যদল, বাতিঘর, বহুবচন, নাট্যতীর্থ, ঢাকা থিয়েটার মঞ্চ, পদাতিক নাট্য সংসদ, টিএসসি এবং থিয়েটার, এই 8টি দল। এবং এই 8টি দল থেকে আসলে কোন কোন নাটকগুলো মঞ্চায়িত হবে এটা কি আপনারা সিলেক্ট করে দিয়েছেন নাকি নাট্য দলরাই সিলেক্ট করে? না, আমরা সিলেক্ট করেছি এই কারণে যে বললাম, আমরা প্রবীণ ডিরেক্টরদের নাটক চেয়েছি। যদি আপনার দলকে বলে থাকে, আমি যদি প্রবীণ আপনার দল থেকে নিয়ে থেকে বলেছি যে আপনার ওই প্রবীণের ওই একটি ডিরেকশনের নাটক আমাদের দিতে হবে এই উৎসবে। আবার যে দলকে নবীনের জন্য বলেছে, ওই দলকে বলেছি যে আপনি যে নবীন ডিরেক্টর, তার একটি প্রয়োজন আমাদের উৎসবে দিতে হবে। তো সিলেকশনটা আসলে আমরাই দিয়েছি, আমরা ডিরেক্টর সিলেকশন দিয়েছি যে ওই নির্দেশকের একটি নাটক আমাদের এই উৎসবে, তাহলে আমাদের যে বিষয়বস্তু আছে তার সঙ্গে আমাদের আয়োজনটা পরিপূর্ণ হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে হতে যাচ্ছে তো এই নাট্য উৎসব, এবং জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ঠিক সন্ধ্যা 7টায় প্রতিদিন আসলে নাটক মঞ্চায়িত হবে। আপনাদের নাট্যতীর্থের যে নাটকটি রয়েছে সেটা জুলিয়াস সিজার, সেটা 23 ডিসেম্বর মঙ্গলবার মঞ্চায়িত হতে যাচ্ছে। এটা আপনাদের নতুন নাটক, এটা আমাদের শেষ প্রযোজনা, সর্বশেষ প্রযোজনা। এই নাটকটি কেন বাছাই করলেন? এই নাটকটি আমরা বাছাই করেছি, আমরা আসলে উৎসবের মতো নাট্যতীর্থ সবকিছু নিয়ে না একটু ভাবতে চাই, মানুষকে ভাবাতে চাই। তা আমরা নাট্যতীর্থের প্রথম যেই মৌলিক শক্তিটি হচ্ছে যে নাট্যতীর্থ কখনো করা কোনো নাটক কখনো করেনি আজ পর্যন্ত। যদি উদাহরণস্বরূপ বলি, রবীন্দ্রনাথের রক্তকরবী অনেক বিখ্যাত নাটক, এই নাটক তো অন্যরা করেছে, তো নাট্যতীর্থ কখনো এই নাটক আর মঞ্চে আনবে না। আমরা মনে করি একটি নাটক বেছে নেওয়ার অধিকার যদি না থাকে একটি দলের বা একটি নির্দেশকের, সেটি মঞ্চে আনার কোনো সার্থকতা আমরা খুঁজে পাই না। তো সেক্ষেত্রে আমরা সবসময় যে নাটকটিকে করেনি সেটি করার চেষ্টা আমরা করি। তো সেই জায়গা থেকেই শেক্সপিয়ারের ম্যাকবেথ, হ্যামলেট, ওথেলো অনেক নাটক অনেকেই করেছে, কোন নাটকটি করেনি মঞ্চে আনিনি সেটা খুঁজতে গিয়ে আমরা জুলিয়াস সিজার পেয়েছি, যে জুলিয়াস সিজারকে মঞ্চে আনিনি এই পর্যন্ত। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা জুলিয়াস সিজারটা করবো। এবং এই নাটকটির এত বিখ্যাত একটি নাটক, একটি কঠিন নাটক, এই নাটকটির খুবই মানে কি বলবো, যে আমাদেরকে স্নেহভাজন হিসেবে যে প্রচণ্ড আমাদেরকে আশীর্বাদ করেন আমাদের দেশের প্রখ্যাত নাট্যকার অধ্যাপক আব্দুল সেলিম এটার অনুবাদ করেছেন। তো সেই নাটকটি আমরা ওনার অনুবাদে, বাংলা অনুবাদে আমরা মঞ্চে এনেছি, এবং এই জন্যই আমরা আসলে বেছে নিয়েছি যে জুলিয়াস সিজারটি আমরা করব। বাহ, জুলিয়াস সিজার এই নাটকটির নির্দেশনাও আপনার দেওয়া। নির্দেশনার ক্ষেত্রে তো আসলে একজন নির্দেশকের সৃষ্টিশীল কিছু বিষয় থাকে, তার সাথে নিজের চিন্তা ভাবনা সেটার সাথে সম্পৃক্ত হয়। আপনি যখন নির্দেশনা দিতে গেলেন শেক্সপিয়ারের এই নাটকটি, তখন আসলে আপনার মধ্যে কি ভাবনা কাজ করেছে? আমার মধ্যে প্রথমত কাজ করেছে যে আমি প্রথমত যে বললাম, গল্প বা পাণ্ডুলিপির যে মূল জায়গাটা থাকে, যে ফিলোসফিটা, দর্শনটা থাকে মানুষকে দেওয়ার জন্য, সেই জায়গাটা আমি প্রথমে বেছে নেই। জুলিয়াস সিজারের যে এটা মূল যে ফিলোসফিটা আমি অনুভব করেছি, নাট্যকার হয়তো এটাই বলতে চেয়েছে, উনি তো নেই, থাকলে তো জিজ্ঞেস করা যেত, যে একজন মানুষকে ক্ষতি করার জন্য তার আপন মানুষ সর্বোচ্চ দায়িত্ব পালন করে, এছাড়া কাউকে ক্ষতি করা যায় না। কাছের মানুষ ক্ষতি করার সম্ভাবনা বেশি, সম্ভাবনা না, একমাত্র কাছের মানুষই ক্ষতি করতে পারে। এটা ইতিহাসের আমরা ধারাবাহিকভাবে দেখে আসছি, 1000 বছরের ইতিহাসে দূরের কোনো মানুষ কাউকে ক্ষতি করতে পারে না। তো জুলিয়াস সিজার তাই। আপনার সিজারের সবচেয়ে কাছের ছিল মার্ক অ্যান্টনি, হ্যাঁ, উনি যেমন কাছের ছিলেন তার চেয়ে বেশি কাছের ছিলেন ব্রুটাস ছিলেন। তো ব্রুটাস এত কাছের ছিলেন, ওনাকে সর্বোচ্চ উনি বিশ্বাস করতেন, উনি সর্বোচ্চ ওনার ক্ষতি করেছেন, ওনার মৃত্যু ওনার হাতেই হয়েছে। তো সেই জায়গা থেকে এই নাটকটি এই সময়ের জন্য সমসাময়িক হবে বলে কি মনে করছেন, বা যদি হয়ে থাকে সেটা আসলে কোথায় কানেক্ট করবে দর্শক? খুবই সমসাময়িক এটা। আমি তো মনে করি পৃথিবী যতদিন বেঁচে থাকবে, পৃথিবী ততদিন এটি সমসাময়িক, কারণ মানুষকে তার সচেতনতা আনতেই হবে যে আমার আপন মানুষ আমাকে ক্ষতি করবে, সেখান থেকে আমার সচেতন থাকতেই হবে। আচ্ছা, নবীন প্রবীণ নাট্যোৎসব 2025, এটার প্রস্তুতি আপনারা কবে থেকে শুরু করেছিলেন? আমাদের এই উৎসবের প্রস্তুতি অনেক আগে থেকে নিতে হয়। তার কারণ হচ্ছে আমরা যেহেতু বিষয় ভিত্তিক ফেস্টিভ্যাল করি,
ওর জন্য নাটক পাওয়া খুব কঠিন হয় আমাদের, হ্যাঁ। মানে পুরো এই প্রসেসটা বেশ লম্বা। হ্যাঁ, এই যেমন আমরা বললাম শততম করেছি, শতরজনী, সেখানে 99 পর্যন্ত ওয়েট করতে হয়েছে কোন দলগুলো কোন নাটকগুলো আগাচ্ছে, কারো 85, কারো 75, ওইখান থেকে আমরা নার্সিং করছিলাম, কথা বলছিলাম, ভাই আপনাদের একটু বেশি শো করলে আমাদের ফেস্টিভ্যাল আমরা আপনাদেরকে একটু নিতে চাই বা করতে চাই, তাহলে সুন্দর হয়। তো সবাই সহযোগিতা করে বলেই আমরা পারি। যেমন এবারেই তো আমাদের এই উৎসবে রারাংজি নাটকটি, এই নাটকটি সবসময় এক্সপেরিমেন্টাল হলে হয়ে থাকে, জি, হ্যাঁ, এক্সপেরিমেন্টাল ডিজাইনে এরিনাতে করে থাকে, কিন্তু আমাদের বিশেষ অনুরোধে আমরা বলেছি যে আমাদের বড় হলে শো, তো আমরা একটু আপনারা প্রসিনেমে করলে কিন্তু আমাদের মানে পথিকৃৎ নির্দেশক মামুনুর রশিদ ওনার প্রযোজনা থাকবেন না, আমাদের একটা অতৃপ্ততা থেকে যাবে। একদম। তো উনিও আমাদেরকে সেই সহযোগিতা করেছেন, বলতে ঠিক আছে আমরা প্রসিনেম ডিজাইনটাকে চেঞ্জ করে প্রসিনেমে এই শোটা করব। বাহ। তেমন যেমন মেরাজ ফকিরের মা দীর্ঘদিন ধরে হচ্ছিল না, অনেক দিন ধরে অফ আছে, তেমনি আমাদের শ্রদ্ধাভাজন রামেন্দ্র মজুমদার, ওনাকে আমরা রিকোয়েস্ট করেছি, আমাদের উনি খুবই স্নেহ করেন আমাদের, উনিও আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে বলতে তখন আমরা করব। তো এই উৎসবের শেষ দিন মেরাজ ফকিরের মা হবে। ভাই কি আশা করছেন বা প্রত্যাশা কেমন, যে দর্শকরা কতটুকু আনন্দিত হয়ে আসলে এই ধরনের নাটকগুলো দেখতে যাবে? নবীন প্রবীণ নাট্যোৎসব 2025 আমি তো মনে করি দর্শকরা সর্বোচ্চ আনন্দ নিয়ে এই উৎসবে অংশগ্রহণ করবে। তার কারণ হচ্ছে যে ওই যে বললাম মেরাজ ফকিরের মা বহুদিন হচ্ছে না, সেটি আবার আমাদের মধ্যে এই উৎসবের মধ্যে দিয়ে আবার আসছে। রারাং অত্যন্ত দর্শক নন্দিত একটি নাটক, রারাংও বহুদিন শো করছিল না, অফ ছিল, আবার এর মধ্যে দিয়ে আবার রারাংও দর্শকের কাছে আসবে। আর নতুনদের যে নাটক সবই নতুন নাটক, বাতিঘরের যে নাটক প্যারাবোলা অত্যন্ত চমৎকার নাটক, তীরন্দাজের দীপক সুমনের কণ্ঠনালীতে সূর্য, সুদীপ চক্রবর্তীর সর্বশেষ ডিরেকশনের নাটক আলিবাবা এবং 40 চুল, যেটা পদাতিক করবে, পদাতিক নাটক সংসদ টিএসসি। আমি তো মনে করি দর্শকের সর্বোচ্চ আনন্দ নিয়ে এই উৎসবে অংশগ্রহণ করবে। অবশ্যই, আমরাও সেটাই প্রত্যাশা করছি। একটু নাট্যতীর্থ সম্পর্কে জানতে চাবো আপনার কাছে, কারণ অনেকগুলো দিন হয়ে গেল, প্রায় 21 বছর আপনি তো সেখানে দলপ্রধান হিসেবে আছেন। যখন নাট্যতীর্থ শুরু হয়েছিল তখন আসলে কি ভেবেছিলেন এতগুলো বছর আসলে পাড়ি দেওয়া সম্ভব হবে? আসলে এটা তো ভাবা যায় না, কারণ মানুষের মৃত্যু অনিবার্য, এটা তো সত্য, সবাই চলে যাবো, কে কতক্ষণ থাকবো জানি না, কিন্তু স্বপ্ন তো তাই যে 100 বছর থাকবো, 1000 বছর থাকবো। তো সেই স্বপ্ন নিয়ে দলটি তৈরি হয়েছিল। দলের স্লোগান হচ্ছে আমাদের প্রাণের টানে সৃষ্টি, আমাদের নাট্যতীর্থের স্লোগান। সেই প্রাণের টানে সৃষ্টি হয়েছে, প্রাণটা যতক্ষণ থাকবে ততক্ষণ নাট্যতীর্থ বেঁচে থাকবে, সৃষ্টিও হতে থাকবে, আমরা বিশ্বাস করি। তো দেখতে দেখতে আসলে 21 বছর হয়ে গেল। এখন আমাকেও ভাবায় যে 21 বছরের দলটিকে আসলে কিভাবে চলে গেল সময়গুলো, কিভাবে যে লালন করলাম বা কিভাবে যে চললো, এখন নিজেও কিছুটা অবাক হই। যে প্রতিটি নাট্যদল যখন শুরু হয় কোনো না কোনো একটা ভাবনা থাকে যে এই ধরনের নাটকগুলো নিয়েই আমরা মূলত কাজ করতে চাই, বা নাটক কি আসলে সমাজের অসঙ্গতির কথা বলে। তো সেই জায়গা থেকে আপনাদের ভাবনাটা কি ছিল, তার কতটুকু পূরণ করতে পেরেছেন? আমরা আপনি যেই কথাটি নোটিস করেছেন, আমরা ঠিক ওই জায়গা থেকে ভেবেই আমাদের প্রযোজনাগুলো বাছাই করে, আমি একটু আগেও বলছিলাম যে আমরা যে নাটকটি কেউ করেছে সেখানে আমরা করি না, এখনো পর্যন্ত করি না, আগামীতে করবো না বলে আমাদের বিশ্বাস। আমরা ব্যতিক্রম পাণ্ডুলিপি বেছে নিই এবং মূল চাওয়াই থাকে যে মানুষ এই পাণ্ডুলিপি, এই নাটকটি দেখে সামান্যতম যদি ভাবনা তৈরি হয় তাহলে আমাদের সার্থকতা। আমাদের প্রত্যেকটি প্রোডাকশন আমরা করেছি। আমাদের কমলা সুন্দরী যখন একেবারে বিশ্বায়নের ফলে আমাদের লোকশিল্প মানুষ ভুলতে বসেছিল, ঠিক তখন আমরা ওই তাগিদে কমলা সুন্দরী মঞ্চে এনেছি ময়মনসিংহের লোকগাথা। যখন পৃথিবীতে রাজনৈতিক যে অবক্ষয় শুরু হচ্ছিল, রাজনীতিটা আসলে মানুষের জন্য আর হয়ে উঠছিল না, ঠিক ওই সময় আমরা উৎপল দত্তের বিখ্যাত নাটক দীপ্তি আমরা মঞ্চে এনেছি, যেখানে মানুষের কথা নিবিড়ভাবে উনি পর্যালোচনা করেছে। এরপরে আমরা ঋষি সম্প্রদায় বলতে সবাই মনীষী ঋষি বোঝে, কিন্তু ঋষি সম্প্রদায় হচ্ছে যারা গরু মরে গেলে, মানে গবাদি পশু মরে গেলে চামড়াটা তুলে নেয় বা ওটা ফেলে দেয়, ওটা হচ্ছে ঋষি সম্প্রদায়। সেই সম্প্রদায়টা প্রায় বিলুপ্তির পথে। আমরা মনে করি পৃথিবীতে ভারসাম্যের কারণে সমস্ত কিছু থাকা প্রয়োজন, সেই তাগিদে আমরা ঋষি কাব্য নাটকটি মঞ্চে এনেছি। এরপরে ওরাও সম্প্রদায়, দিনাজপুরের ওরাও সম্প্রদায়, ওরাও প্রায় বিলুপ্তির কাছাকাছি। আমরা ওরাওর উপর নির্ভর করে বৃন্দাবন দাসের নাটক আমরা কন্যা প্রকৃতি মঞ্চে এনেছি। আমরা এরপরে চলন বিল, আমাদের দেশের একটা চলন বিল যেটা সাগরের আকার ধারণ করত, তার বুক চিরে এখন গাড়ি চলে। তো এই যে আমরা সমস্ত কিছু নদী নালা খাল বিল যদি ভরাট করে ফেলে আমরা যে ভারসাম্যহীনতায় ভুগবো, সেই তাগিদে আমরা চলন বিল নিয়ে আমরা নাটক নামিয়েছিলাম
মঞ্চে আমাদের দলের প্রবীণ সদস্য রবিউল আলমের লেখা, সেটি আমরা মঞ্চে এনেছি। তো আমরা প্রতিটি প্রয়োজন আসলে এইভাবেই ভাবি যে মানুষের কোথাও যদি একটু ভাবানো যায় না এটা আমাদের করা উচিত হচ্ছে না, সমাজের কোন একটি বক্তব্য যদি তুলে আনা 10টি যায়, মানুষকে ইন্সপায়ার করে, একেবারেই তাই, আমরা সেই জায়গা থেকে আমাদের প্রযোজনাগুলো বেছে নিই। এই যে 21 বছরের জার্নিতে অনেক নতুন মুখ এসেছে মঞ্চে, আবার অনেকে ঝরেও গেছে, অনেকে টিকে থেকেছে। এখন আসলে নতুনদের মধ্যে কতটুকু ওই ডেডিকেশনটা দেখেন, যতটা আপনারা সেই ডেডিকেশন নিয়ে শুরু করেছিলেন তার কতটুকু আসলে দেখতে পান? এইটা খুব কঠিন প্রশ্ন, এত কঠিন প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর দিতে গেলে খুব সরলভাবে দেয়া যায় না। তার কারণ হচ্ছে এই যে ডেডিকেশন তো কমেছে, সেটার প্রতিচ্ছবি আপনারা দেখতে পান, সবাই দেখতে পাই যে থিয়েটারের যে তারুণ্য ছিল 90 দশকের কথা যদি বলি, 80 দশকের কথা যদি বলি, যে তারুণ্য ছিল মঞ্চ নাটকের, যে মহিলা সমিতিতে আমরা নাটক করছি তখন আমরা অনেক ছোট, মানে দর্শকরা এক ধরনের মারামারি করতো টিকিটের জন্য যে আমাকে দেখতে হবেই, মানে এই ধরনের উত্তেজনা আনন্দ নিয়ে মানুষ নাটক দেখতে আসতো। এখন তার কিছুটা কমেছে, তার কমার কারণও আছে, কারণ বিশ্বায়নের ফলে টেকনোলজি আপনার হাতের মুঠোয় এসে গেছে। এখন এই হাতের মুঠোর টেকনোলজিকে উপেক্ষা করে মঞ্চ নাটক আপনাকে আকৃষ্ট করা কিন্তু সহজ কাজ নয়, যার জন্য আপনাকে 4 ঘন্টা 5 ঘন্টা প্রিপারেশন লাগবে। এটি মঞ্চ নাটক দেখা মানে আপনি এখান থেকে বাসা থেকে রওনা হবেন, 1 ঘন্টা ফিরে আসবেন, 1 ঘন্টা আপনার 2 ঘন্টা নাটক দিবেন, 4 ঘন্টা আপনার স্পেন করা লাগবে, যেটা আপনি হাতের মুঠোয় 5 মিনিটে সেই বিনোদনের কাছাকাছি কিছু একটা আপনি নিতে পারছেন। তো সেখানটা কিন্তু একটা কঠিন যজ্ঞ, মানে ঘরে বসে যেখানে বিনোদন আছে সেখানে মঞ্চ মানে নাটক ঘর তো হ্যাঁ। তার চেয়ে সহজ আপনার হাতের মুঠোয় আছে, মানে আপনি যেখানটা যাচ্ছেন আপনার হাতের মোবাইলের মধ্যে দেখতে পাচ্ছেন। তো সেই জায়গাটা কঠিন কাজ তো আছে। তারপরেও আমি মনে করি, আমি প্রচণ্ড আশাবাদ যে এখনকার সময়ের যারা থিয়েটার চর্চা করছে বা আসছে তারা নিঃসন্দেহে এই এই নাট্যচর্চার যে গতি সেটি আরো অনেক গতিময় করে তুলবে বলে আমার বিশ্বাস। আসলে আমরা ভালোটাই প্রত্যাশা করি না, এবং ভালোটা প্রত্যাশা করেই সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চাই। নাট্যতীর্থকে নিয়ে স্বপ্নটা কি? নাট্যতীর্থকে নিয়ে স্বপ্ন যে নাটক বেঁচে থাকুক এদেশে, পৃথিবীতে। মঞ্চ নাটক এমন একটা প্রাণের জায়গা, এমন একটা আত্মিক তৃপ্তির জায়গা যেখান থেকে সরাসরি মানুষের সাথে কানেক্টিভিটি করা যায়। আপনি যখন কাঁদছেন মানুষ কাঁদছে, এই যে কানেক্টিভিটি, আপনি যখন হাসছেন মানুষ হাসছে, এই যে সরাসরি কানেক্টিভিটি, এটা বোধহয় পৃথিবীর আর কোনো মাধ্যমে পাওয়া যায় না। হ্যাঁ, স্ক্রিনে একটি নাটক গেলে, একটি সিনেমা গেলে আপনি তার রিপারকেশন অনেক পরে মানুষের কাছে জানতে পাবেন, কিন্তু আপনি দেখতে পাবেন না। কিন্তু আপনার দেখার এবং অনুভবের যে জায়গা সেটা হচ্ছে মঞ্চ নাটক, এবং একটা মুহূর্তেই আসলে কানেক্ট করে, একেবারে এটা সব থেকে বড় ব্যাপার, দারুণ ব্যাপার। আসলে মঞ্চ নাটক আমাদেরকে উজ্জীবিত রাখুক, এটাই প্রত্যাশা করছি। আপনাদের নবীন প্রবীণ নাট্যোৎসব 2025 সফল হোক, সেই শুভ কামনা রইল। আজকে আমাদের আয়োজনে এসেছেন, সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ, এনটিভির সকল দর্শককে ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদেরকে দেখেছেন। আমরা আশা করব আমাদের উৎসবে আপনারা সকলেই আসবেন, তবে এই উৎসব সফল হবে। ভালো থাকুক, মানুষের জয় হোক। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।